অ্যাসিডোসিস অ্যালকালোসিস যেটাই থাকুক, যদি পিএইচ এর মানটা 7.35 টু 7.45 এর মাঝে থাকে, তাহলে আমাদের ক্রিটিক্যাল থাকে এটা কেমন হবে। মানে যত মেটাবলিক আমরা পাবো, সব মেটাবলিকের জন্য আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। আর যত রেসপিরেটরি থাকবে, এটার জন্য আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেড লেভেল অফ বাইকার্বনেট। পিএইচ, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড একই ডিরেকশনে থাকে, হয়তো সবগুলা কম অথবা সবগুলা বেশি, তাহলে সেটা মেটাবলিক। আজকে স্টেপ বাই স্টেপ এবিজি ইন্টারপ্রিটেশন নিয়ে আলোচনা করব। এবিজি আসলে কেন দরকার, বিশেষ করে যারা ইমার্জেন্সিতে কাজ করেন তাদের জন্য এবিজি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পরীক্ষার জন্য এবিজি গুরুত্বপূর্ণ, সেটা সবার জন্য। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবিজির কম্পোনেন্ট কি কি আছে, নরমাল ভ্যালুস কি, কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, কিভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবো, এবং সর্বশেষ সামারিটা আলোচনা করে দিব। শুরুতে আসি কি কি কম্পোনেন্ট আমাদের এবিজি ইন্টারপ্রিটেশনের জন্য যা যা লাগবে, সেটা হচ্ছে পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট লেভেল। এছাড়াও পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, বেজ এক্সচেঞ্জ, এগুলো এবিজির কম্পোনেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবিজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশন হচ্ছে এটা। এখানে আমরা জানি পিএইচ ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। অলওয়েজ বাইকার্বনেটটা মেটাবলিক শব্দটার সাথে জড়িত, মানে মেটাবলিক কন্ডিশনের সাথে জড়িত হচ্ছে বাইকার্বনেট, যেটা মেইনটেনেন্স বাই রেনাল সিস্টেম। এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ অলওয়েজ রিলেটেড টু রেসপিরেটরি abnormality, এবং ইট ইজ অলওয়েজ কানেক্টেড বাই রেসপিরেটরি সিস্টেম। তাহলে পিএইচ, নর্মাল পিএইচ কত? নর্মাল পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। আচ্ছা, এবার আসি যে তাহলে এই ইকুয়েশন থেকেই যদি আমরা দেখি যে যদি বাইকার্বনেট বেড়ে যায়, তাহলে পিএইচ কি হবে? পিএইচ বেড়ে যাবে, বাইকার্বনেট কমে গেলে পিএইচ কমে যাবে। আবার আসি, যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে পিএইচ কমে যাবে। আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, তাহলে পিএইচ বেড়ে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই বাইকার্বনেটের যে কোনো চেঞ্জ, বাইকার্বনেট কমে গেলে পিএইচ কমে যাচ্ছে, পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিডোসিস, তার মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে পিএইচ বেড়ে যাবে, তাহলে এটা মেটাবলিক অ্যালকালোসিস। একইভাবে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, পিএইচ কমে যায়, তাহলে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, পিএইচ বেড়ে যাবে, এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। একই সাথে কম্পেনসেটরি চেঞ্জটা কি হবে? কম্পেনসেটরি চেঞ্জ হবে যদি বাইকার্বনেট কমে যায়, মানে এটা উপরেরটা যদি কমে যায়, তাহলে পিএইচ কে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডকেও কমে যেতে হবে। যেহেতু এটা একটা রেশিও, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, তাহলে কিন্তু পিএইচ মেনটেন করা পসিবল। তাহলে যদি পার্শিয়াল বাইকার্বনেট লেভেল কমে যায়, তাহলে কম্পেনসেটরি চেঞ্জ হবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, বাইকার্বনেট বেড়ে গেলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বাইকার্বনেট বেড়ে যাবে। দ্যাট মিনস এই দুইটা এক, এটা বেড়ে গেলে এটা বেড়ে যাবে, কমে গেলে কমে যাবে, একটা আরেকটার সাথে ভাইস ভার্সা। আচ্ছা, নর্মাল ভ্যালু যদি আসি, পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। এটা যদি আমরা একদম মিড পয়েন্ট চিন্তা করি তাহলে 7.4। এটা অবশ্যই মনে রাখতে হবে, স্পেশালি 7.4, কারণ আমরা এই মিড পয়েন্ট থেকে কতটুকু ডেভিয়েশন হচ্ছে, বা এখান থেকে আসলে আমরা পরবর্তী ইন্টারপ্রিটেশন করব। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 35 টু 45, এটা আমরা 40 মনে রাখবো। বাইকার্বনেট 22 টু 26, এটার মিড ভ্যালু 24 মনে রাখবো। আর অ্যানিয়ন গ্যাপ 12 থেকে 16, অনেক বই দেওয়া আছে, এটা আমরা এভারেজ 12-র জায়গায় 12 না, আমরা 14 না, আমরা 12ই মনে রাখবো, 12 প্লাস মাইনাস 4 অ্যানিয়ন গ্যাপটা। এবার আসি আমরা মূল আলোচনায়, ইন্টারপ্রিটেশন কিভাবে করব। আমরা সবার আগে পিএইচ দেখবো, তারপর পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট দেখবো, এবং এগুলোর ফাইন্ডিংস গুলো কম্বিনেশন করব। আমি একদম রুট লেভেলে আছি। তাহলে যদি পিএইচ 7.4 এর কম আসে, আমরা যখন একটা এবিজি অ্যানালাইসিস করব, তখন আমরা 7.35 আর 7.35 টু 7.45, এটার মাঝে থাকা নর্মাল, এই চিন্তাটা না করে আমরা 7.4 এর সাথে অলওয়েজ কম্পেয়ার করব। যদি পিএইচ 7.4 এর নিচে নেমে যায়, তাহলে এটা অ্যাসিডোসিস, যদি বেশি থাকে তাহলে অ্যালকালোসিস। এবার আসি, যদি এই অ্যাসিডোসিস থাকে, তাহলে দুইটা ভাবে অ্যাসিডোসিস হইতে পারে।
একটা হচ্ছে যদি বাইকার্বনেট কমে যায়, মানে অ্যালকালি কমে যায়, তাহলে কম্পারিজনে অ্যাসিডোসিস হবে, অথবা এটাকে বলতেছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে কম্পেনসেটর হিসেবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, ইউজুয়ালি 40 এর নিচে। কিন্তু যদি এমন হয় অ্যাসিডোসিসটা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে হয়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে হয়, তাহলে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং তখন দেখা যাবে কি পার্শিয়াল প্রেশার অফ বাইকার্বনেটও বেড়ে গিয়েছে। যদি একইভাবে আসি যে আহ, যদি অ্যালকালোসিসের ক্ষেত্রে আসি, মেটাবলিক অ্যালকালোসিস তখনই বলবো যখন অ্যালকালি বেড়ে যাবে, মানে বাইকার্বনেট বেড়ে যাবে, অথবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। কমে গেলে সেটাকে বলতেছে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যদি বাইকার্বনেট বেড়ে যায়, তাহলে সেটাকে বলতেছে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এটাই আমার প্রাইমারি ডায়াগনোসিস। এতক্ষণ যা আলোচনা করলাম তার যদি আমি একটা জিস্ট বলি, এবং যদি মনে রাখার জন্য যে আপনি আপনার ব্রেনকে কোনোভাবেই আলাদাভাবে কষ্ট দিতে চান না, আপনি শুধু দেখেই বলে দিবেন যে এটা মেটাবলিক অর রেসপিরেটরি, তাহলে এই সূত্র যে যদি আপনার পিএইচ, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড একই ডিরেকশনে থাকে, হয়তো সবগুলা কম অথবা সবগুলা বেশি, তাহলে সেটা মেটাবলিক। এমন যদি সবগুলো বেশি থাকে মানে কি মেটাবলিক অ্যালকালোসিস, মানে পিএইচ বেশি আছে। আর যদি সবগুলা কম থাকে তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস, মানে পিএইচ কম আছে। ঠিক উল্টাটা হচ্ছে রেসপিরেটরির জন্য, যদি বাই ডিরেকশনাল থাকে তাহলে সেটা রেসপিরেটরি কন্ডিশন। যদি পিএইচ কম থাকে তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, পিএইচ বেশি থাকে রেসপিরেটরি অ্যালকালোসিস। একটু আমি আবার আগের স্লাইডটাতে যদি দেখিয়ে দেই, দেখেন যে মেটাবলিক যে কন্ডিশন, মেটাবলিক এই চিহ্ন মানে লেস দেন চিহ্নটা পিএইচ এর এখানেও আছে, বাইকার্বনেটও আছে, পাশের পাশে কার্বন ডাইঅক্সাইডও আছে। তার মানে মেটাবলিক, যেহেতু অ্যাসিডোসিস তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস। এই জায়গায় যদি দেখি তাহলে এই যে পিএইচ গ্রেটার দেন চিহ্ন, বাইকার্বনেট গ্রেটার দেন 24, এবং পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন 40, তার মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস, মানে সব যদি একই রিলেশন থাকে তাহলে মেটাবলিক। আর যদি বাই ডিরেকশনাল থাকে, যেটা একদিকে এগুলো আরেক দিকে, তাহলে সেটা হচ্ছে রেসপিরেটরি কজ। এটা গ্রেটার, বাকিগুলো লেস, তাহলে এটা রেসপিরেটরি কজ। তাহলে আমাদের প্রাইমারি ডায়াগনোসিস কিন্তু করা শেষ। প্রাইমারি ডায়াগনোসিস চারটা জিনিস, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অথবা রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস। এবার আসি যে কম্পেনসেটেড কিনা, কম্পেনসেশন আছে কিনা। তা আমরা শুরুতেই দেখেছিলাম যে পিএইচ এর নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 টু 7.45, যদিও আমরা 7.4 থেকে কম এবং বেশিকে অ্যাসিডোসিস অ্যালকালোসিস বলতেছি। কিন্তু যদি অ্যাসিডোসিস অ্যালকালোসিস যেটাই থাকুক, যদি পিএইচ এর মানটা 7.35 টু 7.45 এর মাঝে থাকে, তার মানে সেটা কম্পেনসেটেড অথবা কমপ্লিট কম্পেনসেটেড। তাহলে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে পারে অথবা অ্যালকালোসিস থাকতে পারে, কিংবা একটা অ্যাসিডোসিস হয়েছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, হয়ে রেসপিরেটরি কম্পেনসেশন হয়েছে, যে রেসপিরেটরি অ্যালকালোসিসও হয়ে গেছে, দুইটাই আছে। কিন্তু দেখা গেল যে পিএইচটা 7.35 টু 7.45 এর মাঝে, তার মানে সেটা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। জাস্ট একটা উদাহরণের জন্য বললাম। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইকুয়েশনে দেখি, তাহলে আমরা দেখবো যে পিএইচটা নর্মাল থাকে এবং বাকি দুইটা অ্যাবনর্মাল থাকে। কেন এটা মাথায় রাখতে হবে? কারণ আমি যখন পার্শিয়ালি কম্পেনসেটেড এবং নন কম্পেনসেটেড বলবো, তখন সেটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু দেখি, পার্শিয়ালি কম্পেনসেটেড মানে তিনটাই অ্যাবনর্মাল থাকবে, মানে পিএইচ অ্যাবনর্মাল, বাইকার্বনেট অ্যাবনর্মাল, তারপর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাবনর্মাল থাকবে। কিন্তু নন কম্পেনসেটেড যদি বলি, তাহলে পিএইচ অ্যাবনর্মাল, বাকি দুটার একটা নর্মাল একটা অ্যাবনর্মাল থাকবে। যদি এরকম থাকে তাহলে নন কম্পেনসেটেড। আমি আরেকবার বলি, আমি ধীরে ধীরে ডিপে চলে যাচ্ছি। তাহলে যদি আমি কম্পেনসেশনের কথা বলি, তাহলে যদি পিএইচ 7.35 টু 7.45 এর মধ্যে থাকে তাহলে এটা কম্পেনসেটেড, বাকি দুটো অ্যাবনর্মাল থাকবে। এখন যদি পিএইচ নর্ম অ্যাবনর্মাল থাকে, তার মানে কম্পেনসেশন না, এদের পার্শিয়ালি কম্পেনসেটেড অর নন কম্পেনসেটেড, মানে 7.35 এর নিচে অথবা 7.45 এর বেশি। তাহলে এই দুটার মধ্যে যদি তিনটেই অ্যাবনর্মাল থাকে, তাহলে সেটা পার্শিয়ালি কম্পেনসেটেড। আর যদি এই তিনটার মধ্যে পিএইচ অ্যাবনর্মাল এবং অন্য একটা যে কোনো একটা নর্মাল থাকে, তাহলে সেটা নন কম্পেনসেটেড। আমরা যদি একটু কয়েকটা প্র্যাকটিসে চলে আসি, এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে পিএইচ কত? 7.45। তার মানে ডিরেকশনটা হচ্ছে বেড়ে গেছে 7.4 থেকে বেশি, মানে এই ডিরেকশন। আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 40 এর কম, 24 মানে লোয়ার ডিরেকশন, এটা 24 এর কম মানে এটা লোয়ার ডিরেকশন। তাহলে আমরা যদি এখানে দেখি যে এটা বাই ডিরেকশনাল আছে, তাই না? বাই ডিরেকশনাল, তাহলে বাই ডিরেকশনাল থাকলে সেটা
আমরা বলবো রেসপিরেটরি। এখন যদি পিএইচ বেড়ে যায় তাহলে অ্যালকালোসিস, তার মানে এটা প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। এবার আসি কম্পেনসেশন আছে কি নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইথিন দ্য রেঞ্জ 7.35 টু 7.45 এর মাঝে, তাহলে এটা কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। একইভাবে যদি পরেরটা দেখি, এখানে এটা কমে গেছে এবং বাকি দুইটা বেড়ে গেছে, তার মানে এটা রেসপিরেটরি। আর যেহেতু কমে গেছে তার মানে অ্যাসিডোসিস। কম্পেনসেশন আছে কি, আছে 7.35 এর মাঝে উপরে আছে, তার মানে এটা হচ্ছে কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমরা যদি পরেরটা দেখি তাহলে এখানে কত হচ্ছে 7.56, মানে এটা নর্মালে নাই, নর্মালের যে বেশি আছে, তার মানে এটা পার্শিয়ালি কম্পেনসেটেড অথবা নন কম্পেনসেটেড হবে। ঠিক আছে, তাহলে এটা এটা কি অ্যালকালোসিস, 7.45 এর বেশি অ্যালকালোসিস। এবং বাকি দুইটা যদি দেখি, বাকি দুইটার একটা নর্মালে আছে। নর্মাল বলতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 35 থেকে 45, এখানে হচ্ছে 44, উইথিন দ্য রেঞ্জ আছে, বাট ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, ডিরেকশন আউটওয়ার্ড, কিন্তু 40 এর বেশি হলে ডিরেকশন আপওয়ার্ড। আর এখানে বাইকার্বনেট হচ্ছে যেহেতু 24 এর বেশি আছে, তার মানে এটা এটা আপওয়ার্ড। তাহলে দেখি তিনটাই যদি আপওয়ার্ড হয় তাহলে দিস ইজ দ্য মেটাবলিক কজ, দিস ইজ মেটাবলিক। এবং এখানে যেহেতু অ্যালকালোসিস আছে, তার মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস, আমার প্রাইমারি ডায়াগনোসিস। আমি যদি কম্পেনসেশন আছে কিনা, নাই, তাহলে কম্পেনসেশন না থাকলে আমরা কোন দিকে দেখবো, যে তিনটাই অ্যাবনর্মাল নাকি একটা নর্মাল একটা অ্যাবনর্মাল। যদি তিনটাই অ্যাবনর্মাল থাকতো তাহলে সেটা হতো পার্শিয়ালি কম্পেনসারি মেটাবলিক অ্যালকালোসিস। যেহেতু এখানে একটা নর্মাল আছে, তার মানে এটা নন কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, বাকি দুইটা দেখে নেবেন। এইখান থেকে আমি আরেকটু দেখাই, যদি এটা দেখি, এখানে পিএইচ হচ্ছে 7.57, তার মানে এটা হচ্ছে রেঞ্জের বাইরে, তার মানে আইদার নন কম্পেনসেটেড অর পার্শিয়ালি কম্পেনসেটেড। আমি যদি বাকি দুটো দেখি, এখানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 কম, এখানে বাইকার্বনেট হচ্ছে 24 কম, তার মানে তিন বাই ডিরেকশনাল হলে এটা রেসপিরেটরি চিন্তা করব। এখানে কি আছে, এখানে অ্যালকালোসিস হয়ে আছে, তাহলে আমার প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। কম্পেনসেশন কি, এটা যেহেতু উইথিন দ্য রেঞ্জ নেই, তার মানে এটা আইদার নন কম্পেনসেটেড অর পার্শিয়ালি কম্পেনসেটেড। বাকি দুইটাও যেহেতু অ্যাবনর্মাল, কোনোটা নর্মাল নেই, তার মানে সেটা পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, একইভাবে চাইলে আপনারা বাকিগুলো সলভ করতে পারেন। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার যাই আমি পরবর্তী স্টেপে। আমি এতটুকু পর্যন্ত যতটুকু বললাম এটা এমবিবিএস যে কোনো পরীক্ষার জন্যই যথেষ্ট। এবার যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বলবো, এটা অ্যাকচুয়ালি পরবর্তী স্টেজের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে প্র্যাকটিক্যাল লাইফেও এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আলোচনায় ঢুকে যাই। যদি আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা উইন্টার ফর্মুলা। উইন্টার ফর্মুলাটা কি জিনিস? উইন্টার ফর্মুলা, আমরা যেহেতু অ্যাসিডোসিস পেয়েছি, তার মানে যেহেতু মেটাবলিক ব্যাপারটা, তার মানে বাইকার্বনের সাথে রিলেটেড, তার মানে বাইকার্বনেট কমে গিয়ে অ্যাসিডোসিস হয়েছে, এটাই মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখানে কম্পেনসেশন কি করবে, রেসপিরেটরি ফ্যাক্টরটা কম্পেনসেশন করবে। তার মানে এখানে কম্পেনসেশন করতেছে কার্বন ডাইঅক্সাইড দ্বারা। তাহলে কার্বন ডাইঅক্সাইড, এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে বের করতে হবে যে কম্পেনসেশন হয়ে কার্বন ডাইঅক্সাইডটা কতর মধ্যে থাকা উচিত। যদি ততর মধ্যেই থাকে তাহলে আমরা বলবো গুড কম্পেনসেশন হয়েছে। কিন্তু যদি তার চেয়ে কম হয় কিংবা তার চেয়ে বেশি হয়, তার মানে এখানে আরেকটা মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়ে গেছে। মানে বেশি যদি পার্শিয়াল প্রেশার বেশি কমে গেছে, তার মানে আরেকটা মেটাবলিক অ্যাবনর্মালিটি কি, আরেকটা অ্যালকালোসিস হয়ে গেছে। মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে কারেকশন করতে অ্যালকালোসিস হয়ে গেছে যদি বেশি কমে যায়। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে পেশেন্টের যে বাইকার্বনেট আছে সেই বাইকার্বনেটকে আমরা 1.5 দ্বারা গুণ করব। গুণ করে তার প্লাস তার সাথে 8 যোগ করব, এবং যদি আমরা এই যেটা আসে এটাকে আমরা রেঞ্জে প্রকাশ করার জন্য প্লাস মাইনাস 2 দ্বারা যোগ বিয়োগ করে নিব। তাহলে আমরা যদি দেখি, আমরা যেটা একটু আগে বলছিলাম যে অ্যাকচুয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা যদি এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের মধ্যেই থাকে, তাহলে এটা গুড কম্পেনসেশন বলবো। আর যদি তার চেয়ে বেশি থাকে, অ্যাকচুয়ালটা যদি বেশি থাকে, এক্সপেক্টেড যদি কম কম থাকে, অ্যাকচুয়ালটা বেশি থাকে, তার মানে এখানে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। মানে আমরা অলওয়েজ মনে রাখবো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে অ্যাসিডোসিস, কমে যাওয়া মানে অ্যালকালোসিস, তাই না? তাহলে যদি এইটা বেশি হয়ে যায় তাহলে সাথে আরেকটা অ্যাসিডোসিস হয়েছে, কি অ্যাসিডোসিস? রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর যদি এই এক্সপেক্টেড ভ্যালুর চেয়ে কমে যায়, তার মানে সেখানে অ্যালকালোসিস হয়েছে। সাধারণত এই কমে যাওয়াটাই বেশি হয়। আমরা একটু এক্সাম্পলে চলে আসি, যে একজন একটা এবিজি তে আমরা দেখতে পাচ্ছি পিএইচ হচ্ছে 7.3,
বাইকার্বনেট লেভেল হচ্ছে 10 এবং কার্বন ডাইঅক্সাইড পাশের প্রেশার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 17। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমরা এখানে দেখছি 1.5 ইন্টু বাইকার্বনেট মানে 10 এর সাথে 1.5 গুণন করলে আসে 15 যোগ 8, তাহলে 23। 23 কে প্লাস মাইনাস 2 দ্বারা যদি করি তাহলে রেঞ্জটা আছে 21 থেকে 25। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। 21 থেকে 25-এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো নরমাল। আমরা তো সাধারণত জানি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কতর মধ্যে থাকে, এটা রেঞ্জ হচ্ছে 35 থেকে 45। তাহলে এই ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 17, তাহলে আমি বলতেই পারি যে এইখানে হয়তো রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে আছে। মানে পার্শিয়াল প্রেশার যদি কমে যায় তাহলে তো সেটা অ্যালকালোস, বাইকার্বনেট পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেলে, বেড়ে গেলে অ্যাসিডোসিস, কমে গেলে অ্যালকালোসিস। তাহলে এখানে আমি বলতেই পারি অ্যালকালোসিস। কিন্তু যদি এই যে আমার যদি এক্সপেক্টেড রেঞ্জে থাকতো, মানে 25 তো আসলে 35-এর চেয়ে কম, মানে 23-35-এর চেয়ে কম, এটা থাকলে আমি অ্যালকালোসিস বলতে পারবো না। যদি আমার এই লেভেলের চেয়ে নিচে চলে আসে তখনই আমি অ্যালকালোসিস বলতে পারবো। তার মানে এইখানে যদি এই আমি উইন্টার্স ফর্মুলা মানে একজনের মেটাবলিক অ্যাসিডোসিস পেয়েছি, এটার সাথে মিক্সড অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এটা যদি খুঁজে দেখতে চাই তাহলে আমাদেরকে উইন্টার্স ফর্মুলা ফলো করতে হবে। এবং এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি বুঝবো যে রেসপিরেটরি কম্পেনসেশন গুড, রেসপিরেটরি কম্পেনসেশন হয়েছে। কেউ যদি এই রেঞ্জে না থাকে, এর চেয়ে কম থাকে, তাহলে আমি বলবো যে কম্পেনসেশন করতে যেয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করছে। মানে বাইকার্বনেট কমানোর কথা, কমে এই রেঞ্জে থাকলে ঠিক ছিল কিন্তু আরো বেশি কমে গেছে, তার মানে অ্যালকালোসিস হয়ে গেছে রেসপিরেটরি। আমরা যদি দেখি তাহলে এটা অ্যাকচুয়াল 17, এক্সপেক্টেড 21 থেকে 25, মানে এটা তাহলে এর চেয়ে কম আছে, তার মানে অ্যালকালোসিস হয়েছে। যেটা আমরা আগের ফর্মুলাতে দেখেছিলাম ওটাই দেখালাম যে কম আছে মানে রেসপিরেটরি অ্যালকালোসিস, আর যদি বেশি থাকতো তাহলে অ্যাসিডোসিস। আচ্ছা, এবার আসি যে একজনের মেটাবলিক অ্যালকালোসিস আছে, তাহলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা কেমন হবে? মানে যত মেটাবলিক আমরা পাবো সব মেটাবলিকের জন্য আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আর যত রেসপিরেটরি থাকবে এটার জন্য আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেড লেভেল অফ বাইকার্বনেট। তাহলে এটা সূত্র দুটো একটু আলাদা। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে উইন্টার্স ফর্মুলায় ছিল 1.5 ইন্টু বাইকার্বনেট প্লাস 8 প্লাস মাইনাস 2। এইখানে হচ্ছে 0.7 এক্সপেক্টেড। যদি মেটাবলিক অ্যালকালোসিস থাকে তাহলে সেক্ষেত্রে 0.7 মানে তার অর্ধেক ইন্টু বাইকার্বনেট, আগে যেহেতু 1.5 ছিল তার অর্ধেক হচ্ছে 0.75, যাই হোক 0.7 বাইকার্বনেট প্লাস 20। তাহলে আমরা যদি আগের রোগীটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে তার বাইকার্বনেট ছিল 10, তাহলে 10 ইন্টু 0.7 প্লাস 20 প্লাস মাইনাস 5। তাহলে এখানে এখানে আছে 7 আর 20 হচ্ছে 27 প্লাস মাইনাস 5 মানে 22 টু 32। যদি আমার এই লেভেলেই থাকতো, আমরা তো জানি এখানে কত ছিল, 17 ছিল, বাই এক্সপেক্ট প্রেশার কার্বন ডাইঅক্সাইড ছিল 17, তাহলে এটা লেস ছিল ওই জায়গায়। যাই হোক, আমরা যদি ওইখানে তো আসলে অ্যাসিডোসিস ছিল, এখানে অ্যালকালোসিস, ওই মানগুলো বসায় দিয়ে এটা রেঞ্জ আসছে জাস্ট দেখানোর জন্য। তাহলে এখানে আমরা আমাদের ইন্টারপ্রিটেশনটা কেমন হবে যদি একটা মেটাবলিক অ্যালকালোসিস থাকে এবং সেই অ্যালকালোসিস থাকা অবস্থায় আমাদের যদি আমরা যদি এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বের করি এবং সেটা যদি এই রেঞ্জে থাকে তাহলে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন হয়েছে, মানে রেসপিরেটরি গুড, রেসপিরেটরি কম্পেনসেশন। কিন্তু যদি দেখা যায় যে অ্যাকচুয়াল যেটা পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি, মানে 32-এর চেয়েও বেশি, তাহলে আমি বলবো এই অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। কারণ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা সাধারণত রেঞ্জ কত, 35 থেকে 45, তাহলে 45-এর বেশি হলে আমি অ্যাসিডোসিস বলতাম। কিন্তু এই জায়গায় যেহেতু কম্পেনসেশনের ব্যাপার আছে, এই কম্পেনসেশন রেঞ্জের বাইরে বেশি, রেঞ্জের চেয়ে বেড়ে গেলে আমি অ্যাসিডোসিস বলবো। আর যদি এর চেয়ে কমে যায়, যে আমার অ্যাকচুয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের যে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কম থাকে, তাহলে সেটা মেটাবলিক অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস কম্বিনেশন আছে। আমি যদি আরেকবার একটু রিভিউ করি এই জায়গাটায়, সেটা হচ্ছে একজনের মেটাবলিক অ্যালকালোসিস আমি পেয়েছি প্রাইমারি ডায়াগনোসিস, তাহলে তার এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমি খুঁজে বের করবো। সেটার ইকুয়েশনটা হচ্ছে 0.7 ইন্টু বাইকার্বনেট প্লাস 20 প্লাস মাইনাস 5। তাহলে এখানে একটা জাস্ট রেঞ্জ দেখানো হয়েছে যে আমার আগের রুগীটা যেটা এক্সাম্পল ছিল সেটার রেঞ্জ করলে এটা আসে 22 থেকে 32। এই 22 থেকে 32 যদি এই রেঞ্জের মধ্যেই থাকে পেশেন্টের পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যদি এই রেঞ্জের মধ্যেই থাকে, এক্সপেক্টেড রেঞ্জের মধ্যেই থাকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কম্প্রেহেন্স কম্পেনসেশন বলবো। যদি বেশি থাকে তাহলে অ্যাসিডোসিস বলবো সাথে, যদি কম থাকে তাহলে অ্যালকালোসিস বলবো সাথে আছে। আচ্ছা,
এবার একইভাবে যদি রেসপিরেটরি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে রেসপিরেটরি মানে কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে জড়িত। তাহলে আমাদেরকে বের করতে হবে খুঁজে, যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট। মানে আমাদের অ্যাকচুয়াল বাইকার্বনেট এক্সপেক্টেড বাইকার্বনেট থেকে যদি বেশি হয়, তাহলে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস সাথে যদি বাইকার্বনেট বেশি থাকে, বাইকার্বনেট বেশি মানে কি অ্যালকালোসিস, আর বাইকার্বনেট কম মানে কি অ্যাসিডোসিস। তার মানে এইখানে দেখেন বাইকার্বনেট বেশি মানে অ্যালকালোসিস, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি আগে থেকেই ছিল সেখানে বাইকার্বনেট বেশি রেঞ্জের চেয়ে, তাহলে সেখানে অ্যালকালোসিসও আছে। আর যদি রেসপিরেটরি অ্যালকালোসিসও থাকে তাও সেখানে মেটাবলিক, যেহেতু বাইকার্বনেট মেটাবলিক, তার মানে মেটাবলিক অ্যালকালোসিস সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। আর যদি এটা কম থাকে রেঞ্জের চেয়ে, তাহলে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল ফর্মুলাতে চলে যাই, যেটা আসলে মনে হতে পারে একটু কঠিন, কিন্তু যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু এটা আসলে তত কঠিন না। আমি সহজ করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানকার আপনাকে তিনটা সূত্র মনে রাখতে হবে। সূত্র তিনটা হচ্ছে পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু এবং পয়েন্ট ফোর। তাহলে পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট টু হচ্ছে অ্যাকিউটের জন্য এবং পয়েন্ট ফোর হচ্ছে ক্রনিকের জন্য। কিভাবে? আমরা এখানে যে চারটা আলাদা আলাদা দেখাচ্ছি, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে প্রথম দুইটা এবং রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে পরের দুইটা। এই দুইটা হচ্ছে অ্যাকিউট আর এই দুইটা হচ্ছে ক্রনিক। তাহলে দেখেন ক্রনিকের ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনে আমাদের আছে পয়েন্ট ফোর। আমি আপাতত এটাই মনে রাখতে বলতেছি, বাকিটুকু আমি একবার বললে আপনি বুঝে যাবেন। তাহলে পয়েন্ট ফোর ক্রনিকের জন্য, এবং অ্যাকুটের জন্য যদি অ্যাসিডোসিস থাকে তাহলে অ্যাসিডোসিসের জন্য পয়েন্ট ওয়ান, এবং যদি অ্যালকালোসিস থাকে অ্যাকুট তাহলে পয়েন্ট টু। এবার আসেন যে ইকুয়েশনটা কিভাবে মনে রাখবেন। ইকুয়েশনটা হচ্ছে এক্সপেক্টেড বাইকার্বনেট। আমাদের নর্মাল বাইকার্বনেট লেভেল কত? বাইকার্বনেট লেভেল হচ্ছে 40। তাহলে যদি অ্যাসিডোসিস বলতে চাই, তার মানে এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সরি বাইকার্বনেট না, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল ভ্যালু হচ্ছে 35 থেকে 45। তাহলে আমরা গড় ধরেছি 40। তাহলে যদি কারো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 40-র চেয়ে বেশি থাকে, তাহলেই তো কেবল অ্যাসিডোসিস হবে। তার মানে একটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের কেস যদি পান, তাহলে এই যতটুকু বেশি আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। মানে পেশেন্টের পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড -40, তাহলে এখানে আমি ডিফারেন্সটা পেয়ে গেলাম। এই ডিফারেন্সকে পয়েন্ট ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করব, মানে তার 10 ভাগের 1 ভাগ প্লাস পেশেন্টের বাইকার্বনেট। এটা যদি এক্সপেক্টেড এটা হচ্ছে এক্সপেক্টেড বাইকার্বনেট। এই এক্সপেক্টেড বাইকার্বনেট থেকে যদি অ্যাকচুয়াল বাইকার্বনেটটা বেশি থাকে, তার মানে কি অ্যাকচুয়ালটা বেশি মানে এক্সপেক্টেড বেশি মানে অ্যালকালোসিস হয়ে গেছে। যেহেতু বাইকার্বনেটের কথা, তার মানে মেটাবলিক, এই দেখেন সব জায়গায় কিন্তু মেটাবলিক শব্দটা আছে। আর অ্যালকালোসিস মানে যদি বেশি থাকে তাহলেই কেবল অ্যালকালোসিস, যদি বাইকার্বনেট কমে যায় তাহলে অ্যাসিডোসিস। তাহলে সূত্রটার ক্ষেত্রে তাহলে একটু ক্লামজি মনে হতে পারে, বাট যদি দেখেন যে এই এই জায়গার ক্ষেত্রে, তারপরে অ্যাসিডোসিস এর সূত্র একই, পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড -40 ইনটু ক্রনিকের ক্ষেত্রে 0.4 প্লাস বাইকার্বনেট। যদি অ্যালকালোসিস বলি, অ্যালকালোসিস মানে কি, রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কি, আপনার পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, তার মানে কত কমে গেছে, 40 এর নিচে চলে আসছে। তারপরে এই জাস্ট এই জায়গায় আগে যেখানে আপনি পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড থেকে 40 বিয়োগ করতেন, এখানে 40 থেকে পাশের পাশে কার্বন ডাইঅক্সাইড বিয়োগ করবেন, আর বাকি সব সেম। তাহলে অ্যাকুটের জন্য এখানে পয়েন্ট টু, এখানে পয়েন্ট ফোর ক্রনিকের জন্য। ঠিক আছে, যদি বেশি থাকে তার মানে মেটাবলিক অ্যালকালোসিস, কম থাকে যদি মেটাবলিক অ্যাসিডোসিস। এই তো এই চারটা সূত্র, জাস্ট ক্রনিকের জন্য এটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি ছিল ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমার মনে হয় এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটাই একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। আহ তাহলে সেখানে আমরা যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে উইন্টার্স ফর্মুলা করব। উইন্টার্স ফর্মুলাতে যদি বেশি পাই, অ্যাকচুয়ালটা বেশি থাকে, মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের অ্যাকচুয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে তাহলে অ্যাসিডোসিস সাথে, আর যদি না থাকে তাহলে অ্যালকালোসিস, মানে কম থাকে, আর রেঞ্জে থাকলে গুড কম্পেনসেশন। এটা উদাহরণ দিয়েছিলাম, আমি একটু রিভিউ করছি, কারণ যেহেতু এই জায়গাটা একটু বোঝা কঠিন এবং মনে রাখাও কঠিন, সেই জন্য আমি রিপিট করছি। আর যদি মেটাবলিক অ্যালকালোসিস থাকে, তাহলে জাস্ট ওই সূত্রটাই আমি, যেখানে 1.5 ছিল সেখানে 0.7 বাইকার্বনেট, এটার জায়গায় 20, তাহলে +-5। তাহলে এটাতে যদি উইথিন রেঞ্জ থাকে তাহলে গুড কম্পেনসেশন। যদি বেশি, কে বেশি হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেশি মানে কি, বেশি মানে অ্যাসিডোসিস। আমরা শুরুতে যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম সেখানে কার্বন ডাইঅক্সাইড উপরে ছিল, নিচে ছিল, না উপরে ছিল বাইকার্বনেট, নিচে ছিল পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড। তার মানে বাইকার্বনেট বেড়ে গেলে পিএইচ বেড়ে যাবে, মানে অ্যালকালোসিস। আর যদি পাশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তার মানে পিএইচ কমে যাবে, মানে অ্যাসিডোসিস। তাহলে এইখানে যদি অ্যাকচুয়ালটা যদি এক্সপেক্টেড রেঞ্জের চেয়ে বেশি থাকে তাহলে আমি অ্যাসিডোসিস বলবো, আর যদি এক্সপেক্টেড রেঞ্জের কম থাকে তাহলে অ্যালকালোসিস করবো, আর উইথিন দ্য এক্সপেক্টেড রেঞ্জ থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন বলতেছে। এটা মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে। তার মানে আপনাকে চারটা ইকুয়েশন গুলো মনে রাখলেই এটা কিন্তু আপনি বুঝে যাবেন। আর রেসপিরেটরির ক্ষেত্রে আপনি যে ইকুয়েশনটা বের করবেন সেটা এক্সপেক্টেড
বাইকার্বনেট বের করবেন। এই বাইকার্বনেট, এক্সপেক্টেড বাইকার্বনেট যদি বেশি থাকে তার মানে অ্যালকালোসিস, যদি কম থাকে তাহলে অ্যাসিডোসিস। এই কাট মানে এই এক্সপেক্টেড রেঞ্জের চেয়ে অ্যাকচুয়ালটা যদি বেশি থাকে অ্যালকালোসিস, অ্যাকচুয়ালটা কম থাকলে অ্যাসিডোসিস। আশা করি আহ, মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এবার আসি যে আপনাকে অ্যানায়ন গ্যাপও বের করতে হবে, কিন্তু পরবর্তীতে আপনাকে অ্যানায়ন গ্যাপ বের করতে হবে এবং বাইকার্বনেট গ্যাপও বের করতে হবে। কখন? যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে আপনি অ্যানায়ন গ্যাপ বের করবেন, বাইকার্বনেট গ্যাপ বের করবেন। এটা এক্সট্রা টাস্ক। যদি আপনার মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে কিভাবে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করবেন? সোডিয়াম থেকে ক্লোরাইড এবং বাইকার্বনেট বাদ দিবেন। অ্যানায়ন গ্যাপ কি জিনিস এটা আমরা আজকে আলোচনা করছি না, জাস্ট ইকুয়েশনটা মনে রাখেন যে পজিটিভ ভ্যালুর মধ্যে আমরা শুধু সোডিয়ামটা ধরলাম, সোডিয়াম সেখান থেকে অনেকেই পটাশিয়াম সহ ধরে, সেক্ষেত্রে কিন্তু এটা আসলে আরো বেড়ে যাবে এই রেঞ্জটা। তা আমরা সেটা ছাড়াই ধরে নিচ্ছি যে সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, তাহলে এটা নরমাল হচ্ছে 12 প্লাস মাইনাস 4। যদি 12 এর বেশি হয় তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যদি 12 এর কম হয় তাহলে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিসের এই ছকটা থেকে আমি যদি বলি যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে কতবার প্রশ্ন এসেছে, তাহলে আপনারা প্রশ্ন সলভ করতে যেয়েই দেখবেন যে কমপক্ষে 10 বার করে কোশ্চেন এসেছে। আমি যেবার পরীক্ষা দিয়েছি সেভাবে পার্ট 1 তখন তো 3 দিনে 3টা পেপার হতো, 2টা পেপারে এই বক্স থেকে কোশ্চেন এসেছে। আমি আমার পড়ার সুবিধার্থে এখান থেকে এরকম সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডেভিডসন থেকেও পড়তে পারেন, ডেভিডসন একটা ছক আছে। তাহলে এখানে যেটা নরমাল অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস একটা কয়েকটা কারণ আছে এবং ইনক্রিজ অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস এর কয়েকটা কারণ আছে। তার নরমাল অ্যানায়ন যদি মেটাবলিক অ্যাসিডোসিস বলতে চাই তাহলে এখানে কিন্তু হাইপার ক্লোরেমিক, এগুলো মানে ক্লোরিন বেড়ে যায়। অনেক সময় প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য কজেস অফ হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে আপনাকে নরমাল মেটাবলিক অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস এর কারণগুলোকে ট্রু দিতে হবে। এখানে দুইটা ভাবে হইতে পারে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন গেইনের মাধ্যমে এবং বাইকার্বনেট লসের মাধ্যমে। হাইড্রোজেন আয়ন গেইন মানে কি? অ্যাসিড গেইন, অ্যাসিড গেইনের মাধ্যমে অ্যাসিডোসিস হচ্ছে অথবা বাইকার্বনেট লসের মাধ্যমে হচ্ছে। তাহলে অ্যাসিড গেইন কিভাবে হতে পারে? কেউ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে খেয়েছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইনজেকশন হয়েছে, অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন বা ইনফিউশন দেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বাড়তে পারে। আরেকটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে অ্যাসিড গেইন হয়। আর হচ্ছে যদি বাইকার্বনেট লস বলতে চাই তাহলে ডায়রিয়া, তারপর স্মল বাউল ফিস্টুলা, ইউরিনারি ডাইভারশন এবং প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এবং একটা এক্সট্রা ড্রাগ আছে যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, অ্যাসিটোজোলামাইড, সেটাও কিন্তু বাইকার্বনেট লস করে। তাহলে এগুলো হচ্ছে আপনার নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ। এবং এবার আসে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা বেশি থাকে। ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ দুই ভাবে আমরা মনে রাখবো। একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যাসিড লোড, মানে ভিতরে ভিতরে তৈরি হচ্ছে, আর একটা এক্সোজেনাস। এক্সোজেনাস মানে বাইরে থেকে আমি দিচ্ছি, আর ভিতরে তৈরি হচ্ছে। তার মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে ডায়াবেটিক কিছু অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিছু ড্রাগস আছে যেগুলো করতে পারে, যেমন মেটফরমিন। সিকিউরিটি রোগীদেরকে কিন্তু মেটফরমিন দেওয়া হয় না, কারণ এটা অ্যাসিডোসিস করে। তারপর শকের পেশেন্ট, তারপর লিভার ডিজিজের পেশেন্ট, এগুলোতে হতে পারে। এছাড়া আয়রনেও কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। স্ট্রাইভেশন, দীর্ঘদিন না খেয়ে আছে, হ্যাঁ, ফেমাইন, এগুলোতে হইতে পারে। তারপরে রেনাল ফিস্টুলা যদি থাকে ইউরিমিন, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টোজেনাস অ্যাসিড হয়। আর এক্সোজেনাস অ্যাসিড মানে কি? যে স্যালিসাইলেট পয়জনিং বা অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং, এগুলো কিন্তু এক্সোজেনাস অ্যাসিড লোড হয়। যাই হোক, এখানে আসলে আহ, বলার জন্যই বলা। আমরা পরবর্তীতে চলে আসি যে এখানে আসলে কাদের ক্ষেত্রে অ্যানায়ন করবো। এখানে আমরা একটা জিনিস যদি মনে রাখি সেটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস সাসপেক্টেড হয় তাহলে আমরা করব, অর্থাৎ বাইকার্বনেট যদি লো থাকে, কিন্তু আমরা রুটিনলি করবো না, এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস শুধু আছে সেক্ষেত্রে করবো। আমরা শুধু মনে রাখবো মেটাবলিক অ্যাসিডোসিস মানে বাইকার্বনেট কমে যাবে, তো মেটাবলিক অ্যাসিডোসিস তাহলে সবসময় আমরা অ্যানায়ন গ্যাপটা করে ফেলবো। বাইকার্বনেট গ্যাপ কখন করব? বাইকার্বনেট গ্যাপ কখন করব? এটাও মেটাবলিক অ্যাসিডোসিস, যদি সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলেই করব, এটা আমরা কখনোই রুটিনলি এটাও করব না। আর যদি এমন হয় যে ভ্যালু ইনকনসিস্টেন্ট, এটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতেছি না, সেক্ষেত্রেও বাইকার্বনেট গ্যাপ করতে পারি। আবার নেয়ার নরমাল পিএইচ কিন্তু অ্যাবনর্মাল ল্যাবস, তাহলে সেক্ষেত্রে করবো। তার মানে আমি এত কিছু মনে রাখবো, আমি যদি মনে রাখবো যে আমি অ্যানায়ন গ্যাপ এবং বাইকার্বনেট কখন করবো, এটা মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে করবো। এখন বাইকার্বনেট গ্যাপ জিনিস কি? অ্যানায়ন গ্যাপ সম্পর্কে আমরা সবাই আসলে পরিচিত, কিন্তু বাইকার্বনেট গ্যাপ সম্পর্কে আমরা হয়তো অনেকেই সে হ্যাঁ মাথায় নিইনি কিংবা পড়িনি। এই জন্য এটা শুনেই মনে হয় যে এটা আবার কি জিনিস। বাইকার্বনেট গ্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্টেড বাইকার্বনেট আমি বের করবো। কারেক্টেড বাইকার্বনেট বের করার জন্য আমাদেরকে যেটা আমরা নর্মালি কি জানি, বাইকার্বনেট লেভেল কত? 22 থেকে 26, যদি গড় করি তাহলে 24। তাহলে
এই কারেক্টেড বাইকার্বনেট মানে ডেল্টা অ্যানায়ন গ্যাপ প্লাস বাইকার্বনেট লেভেল। ডেল্টা অ্যানায়ন গ্যাপটা কি জিনিস, যে প্যাশেন্ট অ্যানায়ন গ্যাপ আমরা যত পেয়েছি, তাহলে যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে সাধারণত অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়, তাহলে প্যাশেন্টের যে অ্যানায়ন গ্যাপ পেয়েছি সেখান থেকে নর্মাল অ্যানায়ন গ্যাপ যেটা মানে আমরা ধরে নিয়েছি 12, এটা বিয়োগ করবো, বিয়োগ করে এটার সাথে বাইকার্বনেট যোগ করবো, তাহলে যেটা এটা কারেক্টেড বাইকার্বনেট লেভেল পাওয়া যাবে। তাহলে যদি এটা 24-এর বেশি হয় তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস নির্দেশ করে, আর 24-এর যদি কম হয় তাহলে এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো যে আমরা নর্মালি তো জানি যে আমরা যদি বাইকার্বনেট পেয়ে যায় তাহলে সেটা অ্যালকালোসিস, তাহলে সেটা মেটাবলিক অ্যালকালোসিস 24-এর বেশি হলে। তাহলে আমরা এটা আশা করি ব্যাকগ্রাউন্ড গ্যাপ বুঝতে পেরেছি। এবার একটু সামারিতে চলে আসি। অ্যাকচুয়ালি আমার যে আলোচনা শেষ, আমাদের একদম রুট লেভেল থেকে নর্মাল আলোচনা থেকে একদম ক্রিটিক্যাল আলোচনা পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমি একটু সামারি করে দিই আরেকবার, তারপর আমরা একটা এক্সাম্পলে চলে যাব। সামারিটা হচ্ছে শুরুতে আমরা লুক এট পিএইচ, পিএইচ এর দিকে তাকাবো। যদি পিএইচ কম থাকে তাহলে সেটা অ্যাসিডোসিস, বেশি থাকলে অ্যালকালোসিস। যদি অ্যাসিডোসিস থাকে, এখন মেটাবলিক না রেসপিরেটরি বোঝার জন্য, যদি বাইকার্বনেট বেশি থাকে তাহলে মেটাবলিক, সরি বাইকার্বনেট যদি কম থাকে তাহলে মেটাবলিক। মানে এক কথায় মেটাবলিক মানেই তো বাইকার্বনেটের সাথে জড়িত। যদি অ্যাসিডোসিস বাইকার্বনেট কমে যেয়ে হয় তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, অথবা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেয়ে হয় তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। একইভাবে অ্যালকালোসিস, যদি বাইকার্বনেট বেড়ে যেয়ে হয় তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, আর যদি কার্বন ডাইঅক্সাইড কমে যেয়ে হয় তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, আর যদি মেটাবলিক অ্যাসিডোসিস পাই তাহলে আমরা কি করব, উইন্টার্স ফর্মুলা করব। মানে আমি কারেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বের করব, এবং তার সাথে অ্যানায়ন গ্যাপ এবং বাইকার্বনেট গ্যাপ বের করে ফেলবো। তাহলে এটা একদম কমপ্লিট সামারি বক্স বলা যায়। আমাদের বাকিগুলোর ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং খুব বেশি ইম্পর্টেন্ট না, যদিও আমি বলে দিয়ে চেষ্টা করেছি। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস সবগুলাই বলার চেষ্টা করেছি যে কিভাবে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা করব, মানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা এটা আমরা খুঁজে বের করব। তারপরেও পরীক্ষার জন্য যদি বলি এবং প্র্যাকটিক্যাল লাইফে বলি তাহলে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং করাটা, মানে উইন্টার্স ফর্মুলাটাই অ্যাকচুয়ালি এখানে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা যদি আরেকটু দেখি যে আসলে যদি ইউনিডিরেকশন থাকে, আমি আরেকবার মনে করাই দিচ্ছি, যদি ইউনিডিরেকশনাল থাকে সব তাহলে সেটা হচ্ছে, কিংবা এই যেটা ইউনিডিরেকশনাল তাহলে মেটাবলিক, আর যদি বাইডিরেকশনাল থাকে তাহলে সেটা হচ্ছে রেসপিরেটরি। কম্পেনসেশনটা কিভাবে বুঝবো, যদি পিএইচ নর্মাল রেঞ্জে থাকে তাহলে গুড কম্পেনসেটেড, যদি পিএইচ অ্যাবনর্মাল থাকে, সাথে একটা নর্মাল একটা অ্যাবনর্মাল তার মানে নন কম্পেনসেটেড, কারণ কিন্তু তিনটাই যদি অ্যাবনর্মাল থাকে তাহলে হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড। আচ্ছা, এবার আসে একটা মডেল কোশ্চেনে চলে আসে। আমরা একটা কোশ্চেন সলভ করার মতো, এটা জলিল স্যারের অসপি বই থেকে নেওয়া। 65 years hypertensive diabetic man brought to the emergency department in drowsy state. His ABG shows pH 7.3, partial pressure of oxygen 80, partial pressure of carbon dioxide 30, bicarbonate level 14, sodium 144, chloride 100। এখানে কোশ্চেন গুলো কি কি আছে, একটা হচ্ছে বায়োকেমিক্যাল ডায়াগনোসিস, ক্যালকুলেট দ্য অ্যানায়ন গ্যাপ, হোয়াট কুড বি দ্য etiology in this patient and name for immediate investigation। আচ্ছা, আমরা যদি দেখি এখানে পিএইচ হচ্ছে 7.3, তার মানে সেটা হচ্ছে অ্যাসিডোসিস 7.4 এর নিচে। তারপরে অ্যাসিডোসিস তাহলে কেন হলো এটা দেখবো। অ্যাসিডোসিস কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেয়ে হয়েছে নাকি কমে যেয়ে হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আসলে 35 থেকে 45 মানে 40-এর কম, তার মানে এটাও কমে গেছে। এবং বাইকার্বনেট লেভেল এটা হচ্ছে, এটাও কমে গেছে। আমরা শুরুতে এখানে কিন্তু দেখেন, আমি যদি বলতে চাই তাহলে এটা এটা কমে গেছে, মানে আমি রেসপিরেটরি, আচ্ছা রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে তো এটা বেড়ে যেত অ্যাকচুয়ালি, তাহলে অ্যাসিডোসিস আছে তার মানে এটার সাথে যাচ্ছে এটা, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। আর আমরা যদি কোনো চিন্তা করতে না চাই তাহলে আমরা দেখবো তিনটাই কমে গেছে। তাহলে যদি তিনটাই কমে যায় তাহলে মেটাবলিক, আর যেহেতু এখানে কমে গেছে তার মানে মানে ইউনিডেশন আছে মেটাবলিক, এবং পিএইচ কমে গেছে তার মানে অ্যাসিডোসিস, তার মানে এটা একটা মেটাবলিক অ্যাসিডোসিস। বায়োকেমিক্যাল ডায়াগনোসিস হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে আমরা তিনটে জিনিস করবো, একটা হচ্ছে উইন্টার্স ফর্মুলা, একটা অ্যানায়ন গ্যাপ, একটা বাইকার্বনেট গ্যাপ। এখানে যেহেতু পরবর্তী কোশ্চেনই বলে দিয়েছে যে ক্যালকুলেটটা অ্যানায়ন গ্যাপ, তাহলে আমরা আগে অ্যানায়ন গ্যাপটা বের করে ফেলি। তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানায়ন গ্যাপটা যদি বের করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম হচ্ছে 144, আর ক্লোরাইড হচ্ছে 100, বাইকার্বনেট হচ্ছে 14, তাহলে এখানে 30, তার মানে 12-এর চেয়ে বেশি, তারপরে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে আমি যদি ডায়াগনোসিসটা একটু কারেকশন করতে চাই এখানে, তাহলে এই জায়গায় আমি বলতে পারি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এবং অ্যানায়ন গ্যাপটা আমরা এখানে 30 বের করে ফেললাম। থার্ড কোশ্চেন ছিল হোয়াট উড বি দা
ইটিওলজি। তাহলে এখানে বলে দিছে হাইপারটেনশন ডায়াবেটিক পেশেন্ট যেহেতু হাই এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস, আমরা সেখানে কজগুলা যে পড়েছিলাম সেখানে এক নম্বরে ছিল ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। তার মানে রোগী যেহেতু ডায়াবেটিক, তার মানে এটার সিনারিও হিসেবে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডায়াগনোসিস হয়। এবং এরপরে কোশ্চেন বলছে হঠাৎ ইনভেস্টিগেশন, তার মানে আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এর ফেভারে যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে একটা আরবিএস করে ফেলবো রোগীর, র্যান্ডম ব্লাড সুগার, তারপর ইউরিন আর ব্লাড ফর কিটোন বডি দিব, এবং ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হতে পারে এবং রেনাল ফাংশন অ্যাবনর্মালিটি হতে পারে, সেগুলো করে ফেলবো। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমরা স্ক্রিনিং পারপাসে যে নিশ্চয়ই অ্যাসিড এই ডায়াবেটিক কিটোসিস হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনফেকশন। তাহলে আমরা ইনফেকশন স্ক্রিনিং যে পরীক্ষাগুলো সেগুলো 4 নাম্বারে দিব, যেমন সিবিসি, চেস্ট এক্সরে, সিআরপি, কালচার সেন্সিটিভিটি এগুলো। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। এবার এটার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা বলি, যেহেতু এটা মেটাবলিক অ্যাসিডোসিস পেয়েছি, তার মানে আমরা এখানে উইন্টার্স ফর্মুলায় পার্শিয়াল প্রেসার অফ কার্বন এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বের করব। তাহলে এখানে 1.5 ইনটু 14 প্লাস 8, তাহলে এটা আসে 29 প্লাস মাইনাস 2 মানে 27 থেকে 21। তার এটা হচ্ছে এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড। তার মানে এই যে এটা তার মানে 30 আছে। আমরা একটু আগে মনে হচ্ছিল যে এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে গেছে কিনা, কারণটা যেহেতু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 35 থেকে 45 নর্মাল ভ্যালু, তাহলে 35 এর নিচে তার মানে অ্যালকালোসিস, যদি 45 এর বেশি থাকতো তাহলে অ্যাসিডোসিস। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে 35 থেকে 45 এর ভ্যালু, এই এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসারটাই আসলে ওই ভ্যালুটা রিডিউস হয়ে এটা হয়েছে, যে 27 থেকে 31 এর ক্ষেত্রে। তাহলে এটা 30 এ আছে। যদি 30-31 এর বেশি থাকতো তাহলে আমরা বলতাম যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে গেছে সাথে, অথবা 27 এর কম থাকলে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে গেছে। কিন্তু এখানে আসলে দুইটার একটাও হয়নি। এখানে যেহেতু উইথিন দা এক্সপেক্টেড লেভেলে আছে, তার মানে এটা গুড রেসপিরেটরি কম্পেনসেশন বলবো। ঠিক আছে, এখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস বলতে গেলে এটা হয়ে গেছে। এটা আরেকবার মনে করায় দেওয়ার জন্য স্লাইডটা দিয়েছি, যে উইন্টার্স ফর্মুলা আমরা কিভাবে বের করতাম, বেশি হলে কি এবং কম হলে কি। আচ্ছা, এবার আসি বাইকার্বনেট গ্যাপ কিভাবে বের করবো। তাহলে এখানে বাইকার্বনেট গ্যাপ মানে অ্যানায়ন গ্যাপ মাইনাস নর্মাল আয়ন গ্যাপ, প্যাসিভ আয়ন গ্যাপ মাইনাস নর্মাল আয়ন গ্যাপ প্লাস বাইকার্বনেট। তাহলে এখানে আমরা একটু আগে ক্যালকুলেট করেছিলাম কোশ্চেন আনসারটার জন্য, যে অ্যানায়ন গ্যাপ কত ছিল 34 এবং নর্মাল কত 12, তাহলে প্লাস বাইকার্বনেট এখানে আছে 14, তাহলে টোটাল আসছে 36। তাহলে এখানে 36 মানে কি 24-এর বেশি। যদি 24-এর বেশি হয় তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই রোগীর ক্ষেত্রে আমরা শুরুতে ডায়াগনোসিস করলাম মেটাবলিক হাই এনআর গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা পরে দেখলাম এনআর গ্যাপ ক্যালকুলেট করে দেখলাম, সরি, আমরা সাথে দেখলাম যে গুড রেসপিরেটরি কম্পেনসেশন আছে। আর এখন দেখতে পাচ্ছি বাইকার্বনেট গ্যাপ দেখতে যে দেখছি যে এখানে মোর দেন 24, যেটা 36, এটা নির্দেশ করতেছে মেটাবলিক অ্যালকালোসিস। তার মানে এই ক্ষেত্রে দুইটা, এটা একটা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারের সিনারিও, যে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস আছে। তাহলে আমরা বাইকার্বনেট গ্যাপ যদি দেখলাম যে বাইকার্বনেট মনে করায় দেওয়ার জন্য, যদি বেশি থাকে মেটাবলিক অ্যালকালোসিস এবং কম থাকলে নরমাল মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ফাইনাল ডায়াগনোসিসটা কি হচ্ছে এখানে? ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ মেটাবলিক অ্যালকালোসিস উইথ গুড রেসপিরেটরি কম্পেনসেশন। এটা আসলে আপনাদের পরীক্ষায় এভাবে দিতে হবে ব্যাপারটা এরকম না। আমরা শুরুতে যতটুকু এটার আলোচনা করেছিলাম সেটাই। এটা অ্যাডভান্স স্টেজে যে এফসিপিএস পরীক্ষা অথবা এমডি পরীক্ষা, এগুলোর জন্য কিন্তু এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলা বেশি গুরুত্বপূর্ণ, সে তখন কিন্তু সেভাবেই যায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়ে যাচ্ছি। এটাও জলিন স্যারের বই থেকে নেওয়া, এটা আরেকটা অস্পি। আশা করি এটা আপনারা নিজেরা সলভ করবেন, সলভ করে আনসারটা লিখে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।